এই কেস স্টাডিগুলি অনেক সময় আমরা গণমাধ্যমে আনতে পারি না, কিন্তু আমাদের কাছে অভিযোগ আসে যে দেখা গেছে যে ভিকটিম শেষ পর্যন্ত গিয়ে লড়াই করে টিকতে পারে না। মামলাটা যখন পুলিশ তদন্ত করে চার্জশিট দিবে, তারপরে কোর্টে যখন চার্জশিট যখন অ্যাকসেপ্ট হয়ে যখন হিয়ারিং হবে, তখন কিন্তু বিচারাধীন কোনো বিষয়ে গণমাধ্যমে রিপোর্ট করার কোনো সুযোগ থাকে না। মামলা পরিচালনার ক্ষেত্রে ক্রিমিনাল মামলাগুলোতে দেখা যায় যে স্টেট ভার্সেস ব্যক্তি থাকে, তো এখানে স্টেটের কিন্তু দায়িত্বটা থাকে, হ্যাঁ, রাষ্ট্রপক্ষের দায়িত্ব সেখানে থাকে। কিন্তু দেখা যায় যে অনেক সময় তো ভিকটিমরা সেই মামলা পরিচালনা, যেটি মিতি সঞ্জনা বলছেন যে মামলা পরিচালনা এই যে দীর্ঘসূত্রিতার একটি ব্যাপার থাকে, ব্যয়বহুল থাকে, সেজন্য কিন্তু অনেকে দেখা যায় বেশি দিন হয়তো বা মামলাটা চালায় না। এটি নিশ্চয়ই আপনি বলতে চাচ্ছেন। এখানে তো স্টেট থেকে আপনার একজন পিপি নিযুক্ত করা থাকে, পিপি এপিপি যারা থাকে তারাই বা কতখানি তারা চালাতে পারে। বরং আমরা অতীতে দেখছি, আমাদের সাংবাদিকতায় আমরা কেস স্টাডি করে দেখছি, যে আমি এখানে নাম উল্লেখ করছি না, বিভিন্ন সময় দেখা গেছে যে পিপি বা এপিপি আসামির দ্বারা টাকা পয়সা নিয়ে মামলা ডিলে করায়, প্লাস শুনানিতে গিয়ে অনেকটা দুর্বল করে দেয়, যাতে ভিকটিম আইনের আর সুরক্ষা পায় না, তার জাজমেন্টটা পায় না। এটাও একটা বড় বিষয়। অনেক কেস স্টাডিতে এই কেস স্টাডিগুলি অনেক সময় আমরা গণমাধ্যমে আনতে পারি না, কিন্তু আমাদের কাছে অভিযোগ আসে যে দেখা গেছে যে ভিকটিম শেষ পর্যন্ত গিয়ে লড়াই করে টিকতে পারে না। কারণ যারা আইনজীবীর দায়িত্ব পালন করেন সেক্ষেত্রে তাদেরও কিন্তু সচেতন হওয়া দরকার। সেক্ষেত্রে গণমাধ্যমেরও তো একটি নৈতিক ভূমিকা রাখার প্রয়োজন রয়েছে। আপনি কি মনে করেন যে মিডিয়ার সেই নৈতিক দায়িত্ব কতটুকু তারা পালন করছে? আমি মনে করি যে মিডিয়া তার নৈতিক জায়গা থেকে যে রিপোর্টগুলি যারা করে, রিপোর্টগুলি সাধারণত হয় কি, যখন ঘটনা ঘটে তখন আমরা রিপোর্ট করি। যেমন আপনি আসিয়ার কথাটাই যদি ধরেন, আসিয়ার ঘটনা কেন এত আলোচিত হলো, তাৎক্ষণিকভাবে গণমাধ্যমে এটা ভিজুয়ালি উঠে আসছে, ফলে এটা রাষ্ট্র মানে স্পেশাল আইনে তার বিচার ব্যবস্থা করছে, মৃত্যুদণ্ড ঘোষণা করছে দ্রুততম সময়। কিন্তু এখানে বিষয় হলো যে যখন এই মামলাটা যখন পুলিশ তদন্ত করে চার্জশিট দিবে, তারপরে কোর্টে যখন চার্জশিট যখন অ্যাকসেপ্ট হয়ে যখন হিয়ারিং হবে, তখন কিন্তু বিচারাধীন কোনো বিষয়ে গণমাধ্যমে রিপোর্ট করার কোনো সুযোগ থাকে না। যদি রিপোর্ট, হ্যাঁ, যখন এই সুযোগটাই মানে আসামি বা বিবাদী পক্ষের তারা কিন্তু এই সুযোগটাই নাই। আমার কাছে প্রমাণ থাকলেও বা ভিকটিম যতই মুখের কথা বলুক যে আমার উপর নির্যাতন করা হচ্ছে বা অর্থের প্রয়োগ করছে বা কোর্ট বুকিং দেওয়া হচ্ছে, এই কথাগুলি আসে, সব জায়গাতে আসে, কিন্তু আমরা রিপোর্ট করতে পারি না, কারণ বিচারাধীন বিষয়। নারী অধিকার সংগঠনগুলো স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে একটি বিশেষ টাস্কফোর্স গঠনের দাবি জানিয়েছে। আপনার কি মতামত? আসলে এর আগে আমি বলি যে এই টাস্কফোর্স গঠনের প্রস্তাব দিয়ে থাকে, সেটি আমি মনে করি যে এটি আইনের বিষয়, আইন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেগুলি বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেবে। তার আগে বলে রাখি যে নারী বা শিশু তার সুরক্ষার জন্য কিন্তু মহিলা অধিদপ্তর এবং জেলা বা বিভাগীয় পর্যায়ে যে অফিসগুলি রয়েছে, সেখানে কিন্তু একটি নারী ও শিশু নির্যাতন সেল আছে। আপনি যে টাস্কফোর্সের কথা বললেন, বিশেষ সেলের কথা বললেন, এই সেলটা কিন্তু প্রত্যেকটা জেলা বিভাগীয় পর্যায়ে এবং অধিদপ্তরে আছে। আপনি যদি একজন নারী বা একজন শিশু যদি ভিকটিমের শিকার হয় বা পারিবারিক কোনো বিষয় নিয়ে মারামারি হয়েছে, নারী নির্যাতনের শিকার হয়েছে, শিশু নির্যাতনের শিকার হয়েছে, আপনি আসামির নাম, ঠিকানা সব সহ বিস্তারিত লিখে সেই নির্যাতন সেলে অভিযোগটা দিবেন। এই নির্যাতন সেলটা কি করে, সেখানে তো শুনানি করবে, শুনানির জন্যে বিবাদীকে কল করা পর্যন্তই শেষ, কিন্তু বিবাদীকে যে এখানে নিয়ে আসতে হবে তার জন্য আইনের প্রয়োগ, সেই প্রয়োগগুলি করা হয় না। ফলে হয় কি যে অভিযোগ দেওয়ার পরে আলটিমেটলি কয়েকদিন পরে এটা গুড়ে বালি হয়ে যায়। তাহলে আপনি কি মনে করেন শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ জাতীয় নীতি প্রয়োজন? আমি তো সে কথাই বললাম যে জাতীয় নীতি হোক আর টাস্কফোর্স গঠন করে হোক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে একটা টাস্কফোর্স বা একটা বিশেষ সেল গঠন করা উচিত, যেখানে সমস্ত অর্গান, রাষ্ট্রের যারা আইন শৃঙ্খলা বাহিনী, সচেতন সমাজ, শিক্ষক, চিকিৎসক, অভিভাবক, সব বিভিন্ন বিভাগীয় পর্যায়ে এরা যুক্ত থাকবে এবং এটার একটা অ্যাপসও করা যেতে পারে, যে অ্যাপসের মাধ্যমে তার নারী নির্যাতনের, শিশু নির্যাতনের অভিযোগগুলি করতে পারে।